আমরা গ্রামা আমাদের একটা প্রাণের সম্পর্ক। প্রত্যেকটা মানুষের একটা অস্তিত্ব থাকে, ঠিকানা থাকে। আমাদের একটা ঠিকানা, সেই ঠিকানাটা আমরা মনে করি গ্রামা। কিন্তু আমরা যখন আমাদের সেই প্রাণের অস্তিত্বকে খুঁজে না পাই, তখন আমাদের অনেক বিদায় ঘটনা ঘটে। এখানে আমাদের মুরব্বীজন, সর্বজন, শ্রদ্ধাভাজন আমার দুই পাশে দুইজন আছেন যারা এটাকে প্রতিষ্ঠাকালীন থেকে প্রতিষ্ঠা করে আসছেন। তাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দিয়ে যাবো, আমাদের জন্য কি দিয়ে যাবে। কিন্তু তারা জীবিত অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের জন্য আসলে কিছু দিতে পারে না। যেটুকু তারা রেখে গিয়েছিলেন সেটুকু আমাদের সেই পূর্বের এক আমাদের বক্তাদের মধ্যে বলতে হয় চাটারা সব চেটে চেটে খেয়ে ফেলেছে। গ্রামে বর্তমানে চলতেছে। আমরা যেটা দেখেছি, মহা উৎসব চলছে, দুর্নীতির মহা উৎসব। উৎসবের একটা লিমিট থাকা চাই, সেটা মহা উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা যদিও তেমন কিছু বলার নেই, সবাই আপনারা জানেন। যদি প্রথম থেকে আমরা ধরি, প্রথম একটা জিনিস আছিল, আমি আপনাদের প্রত্যেককে আজকে বলবো যে মন খেলে আপনারা চলে যান। আর যদি মনে করেন যে না, যেগুলো বলছি এগুলো প্রয়োগ করার দরকার আছে, আপনারা সেটাকে প্রয়োগ করবেন। প্রয়োগ করে একসাথে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে চলার চেষ্টা করবেন আশা করি। প্রথমে আমরা দেখেন রাফি এন্টারপ্রাইজ, যেটা থেকে শুরু হয় দুর্নীতিটা, 10 লক্ষ টাকা সেটা একটা মামলা হয়, মামলা থেকে আসে, মামলা থেকে 10 লক্ষ টাকা সেটা রক্ষা জমা হয়। সেখান থেকে আসি রানিবান্ডার 2022 সালে যেটা মামলা হয়, মামলায় সেটা 10 লক্ষ টাকা রাখা হয়। সে টাকাটা কোথায় গেছে আজকে তো আপনারা পেয়েছেন, বা আমার কোনো সদস্যর পকেটে গেছে সেটা? কেন প্রেসিডেন্ট বিষয়টাকে নিয়ে এত মারামারি হয়, কেন আজকে অস্ত্রবাজি হয়? করতে পারেনি, কারণ কি আপনার সাহস পান। আজকে এসেছে সময়। দ্বিতীয়টা আসে রাফি এন্টারপ্রাইজ 407 এর, যেটাতে 407 আন্তর্জাতিক মূল্যে বিক্রি করে, এবং সেখানে 22 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা, আমি আবার উচ্চারণ করে বলছি, 22 লক্ষ টাকা রফা দফা হয়। সেই টাকাটা কোথায় আছে কেউ কি জানেন আপনারা? সেটা থানায় একটা মামলা করা হয়েছিল, যখন টাকাটা তাদের কাছে চলে আসছে সেই মামলাটাকে তারা উঠিয়ে নিয়ে আসছে। কিন্তু গ্রামার কোনো উন্নতি হয় না, উন্নতি হয়েছে আমাদের পকেটে, যেটা আমরা আসলে মর্মাহত। কেন আমরা কি আজকে নিজেরা কি পরিশ্রম করে খেতে পারি না? আমার সন্তানকে কি আমি হালাল দুধ খাওয়াইতে পারি না? আপনারা চেষ্টা করছেন, কেউ কখনো করেননি। পরিবেশে সেখানে সিন্ডিকেট তৈরি করে রাখছে মাত্র 2 থেকে 3 জন ব্যক্তি, যারা নিজেরা বড় বড় অঙ্কের টাকা আমাদের গ্রাহক না, তাদের কিন্তু কিছু হচ্ছে না, তাদের পকেটটা ভারী করে যাচ্ছে। চিটাগাং কোর্টে আজকে যে অবস্থাটা, এই অবস্থাটা কে তৈরি করছে? আপনারা নিজে একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো। সাবেক প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, তাদের যে 2টা লাইসেন্স আছে, তারা কেন গ্যাসে এলসি ওপেন করলো না? এই কথার উত্তর আপনাকে দিতে পারবে? বা প্রশ্ন করছে যে আপনারা কেন আসমান্ত আপনাদের এই যে রিসেন্টলি যে গ্যাসটা পেয়েছে, আমাদের এখানে একজন বয়োজ্যেষ্ঠ আছে, উনিও এই ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী আপনারা যারা গ্যাস আনছেন। আমি ছোটখাটো কোট করি অন্য একটা বিষয়, কিন্তু আমরা দেখছি যে এটা কারা করে রাখছে, তারা জানতো যে এই সমস্যাটা তৈরি হবে, ক্রিয়েট হবে বলে তারা কিন্তু তাদের নিজস্ব ইয়া করে, এলসি ওপেন করে। এলসি ওপেন না করার সবচেয়ে বড় কারণ যে তারা জানে যে এখানে এলসি। তারপরে তারা কি বলছে, কোর্টে ঢুকে আপনাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিছে, যারা ইম্পোর্টার আছে প্রত্যেকের কাছ থেকে 20 থেকে 50,000 পর্যন্ত অ্যামাউন্ট নিছে। এখানে 12 থেকে 15 লক্ষ টাকা তারা এখানে আয় করছে। এই টাকাটা কি কোর্টে কাউকে দিছে? কাউকে দেয়নি। কোর্ট একা একাই এখানে নিয়মতান্ত্রিক ভাবে গ্যাসগুলো ছেড়ে দিচ্ছে, কিন্তু মাঝখান থেকে তাদের পকেট ভারী হয়েছে। আজকে হয়তো আমি এই কথাটা বলে এখান থেকে ব্যাগ হয়ে যাইতে পারবো কিনা জানি না, হয়তো তাদের এখনো গুন্ডা পান্ডারা নিচে দাঁড়িয়ে আছে, আমাদের আমরা কোনো ভয় নেই। আমি ভয় পাই না, আপনারা ভয় পাইতে পারেন। আমি ব্যবসা করতে আসছি, আমি চুরি করতে আসিনি, আমি কারো পকেট ডাকাতি করতে আসিনি, আমি আমার নিজের স্বার্থে ব্যবসা করতে আসছি। আমি আমার সন্তান স্ত্রী প্রত্যেককে আমি হালাল পথে খাওয়াইতে চাই। আপনারা যদি এটুকু না পারেন, তাহলে ব্যবসা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবেন। বাড়িতে গিয়ে দেশের বাড়িতে যে চুরি ডাকাতি করে খাবেন, কথাটা অন্য ভাবে নেবেন না। চুরি ডাকাতি করে খাবেন তো মনকে সান্ত্বনা দিতে পারবেন, অন্যায় যদি প্রতিবাদ না করতে পারবেন। আমি একটি পয়েন্ট আপনাদের বলতে চাই, তারা লাইসেন্স কেনা বেচা। এবার আসেন, তারা আজকে একটা যে বিবৃতি দিচ্ছে, তারা জানে আজকে আমরা একটা মিটিং করব এবং আমাদের কাছে খুব ভালো ভালো স্টক এভিডেন্স আছে।
তারা আজকে একটা আমাদের একটা গ্রুপ মেসেজ আছে যেখানে আমাকে বাদ দেওয়া হয়েছে, আপনারা অনেকে হয়তো মেসেজটা পেয়েছেন। তারা নিজেরাই স্বীকার করছে জাপানে ব্রাহ্মণ সদস্যদের বা ব্রাহ্মণ ডাইরেক্টরদের নিয়ে জাপানে বেড়াইতে গেছিল। আদৌ কি ব্রাহ্মণ সদস্য বা ব্রাহ্মণ ডাইরেক্টর নিয়ে গেছে? তারা গেছে 22 জন, 20 জন ফিরে আসলো কেন? আর যে 2 জন গেল সেই 2 জন কোথায়? সেই 2 জন থেকে যে 20-40 লক্ষ টাকা নিয়ে হলো সেই টাকা কি ব্রাহ্মণ কোষাগারে গেছে? সেই টাকাটা কি ব্রাহ্মণ কোষাগারে গেছে? আপনারা বলতে পারবেন? কেউ জানে? কেউ জানে না। সেই টাকাটা তাদের পকেটে। কেন আজকে এটা নিয়ে মারামারি হয়? আসলে তাদের সোর্স অফ ইনকামটাই হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ থেকে তাদের একটা কিছু করতে হবে, এখান থেকে তাদের কিছু করে নিতে হবে, আর্ন করতে হবে, এটা হলো তাদের সবসময় ধান্দা থাকে। আজকে বাজারের যে অপরিস্থিতিকর সৃষ্টি তৈরি করছে, এটা কারা করছে? এটা তাদের ক্রিয়েট করা। বর্তমানে 17 জন ডাইরেক্টর, তার 6 জনই আমাদের ট্রেডের না। আপনারা কি এটা জানেন? 78 জন ভোটার আছে যারা বিভিন্ন ট্রেডের ব্যবসায়ী, কেউ ট্রান্সপোর্ট ব্যবসায়ী, কেউ আপনার হলো লরি ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসা থেকে এসে এখানে লাইসেন্স নিয়ে তারা এপিসিসিআইতে যাচ্ছে। আর বর্তমানে যে 17 জন ডাইরেক্টর আছে তার মধ্যে 6 জন হলো আমাদের ট্রেডের, নন ট্রেডের। তো এটা কি আমাদের জন্য দুঃখজনক না? এটা আমাদের জন্য লজ্জাজনক। যাই হোক, পরিশেষে আমি ছোট মানুষ, অনেক কথাই বলে ফেলছি। আমার কথা যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কথাগুলো বললাম আপনারা এগুলো প্রয়োগ করার চেষ্টা করেন। প্রয়োগ করে নিজের ভিতরে হয়তো একটু কনফিডেন্ট তৈরি হবে যে না এটাই সঠিক। শুধু একজনের কথা বললাম চিলে কান নিয়ে গেল, আমি কানে হাত না দিয়ে চিলে পিছিয়ে দৌড়াবো না। ধন্যবাদ সবাই।